কুষ্টিয়াতে আসার আগে আসলে অনেক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল। আমি সর্বশেষ কুষ্টিয়া এসেছিলাম 18 বছর আগে। তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি এবং এই শহরেই ছিলাম 20 দিনের মতো। বলাকা বোর্ডিং নামে একটা বোর্ডিং ছিল, সেখানে খুব সস্তায় থাকা যেত। তো কিছু জায়গা থাকে যেখানে যাওয়ার পর মনে হয় কি এই জায়গাটা আমার অনেক চেনা, এখানে কোথাও না কোথাও আমি হয়তো কখনো না কখনো ছিলাম এবং সেই জায়গাটা আপন হয়ে যায়। 18 বছর পর কুষ্টিয়া আসার পরে আমার কাছে মনে হয়েছে আমি আমার খুব কাছের চেনা এবং প্রিয় কোনো জায়গায় ফিরে এসেছি। অর্থাৎ আমি এখানেই ছিলাম কোনো না কোনো ভাবে। আজকে যে কারণে আমাদের মন খারাপ আপনারা সবাই জানেন, ওসমান হাদি শহীদ হয়েছেন। আমাদের সবাইকে এই সংবাদটি নানানভাবে প্রচন্ড দুঃখ ভারাক্রান্ত করেছে। তার একটি ছোট্ট সন্তান রয়েছে। আমি যখন সেই সন্তানটির সঙ্গে তার ছবি বা ভিডিও দেখেছি, আমার নিজের সন্তানটির কথাও মনে পড়েছে এবং তার এই সংবাদটি যখন ছড়িয়ে পড়লো, তারপরে এর কনসিকুয়েন্সে আরো অনেক কিছু ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলো আমাকে নানানভাবে ব্যথিত করেছে। আমি একটা জিনিস খুব নিজের ব্যক্তিগত জীবনে অনুশীলন করার চেষ্টা করি। আপনার ভলতেয়ারের একটা উক্তি হয়তো অনেকেই শুনেছেন যে তোমার সঙ্গে আমার মতের অমিল হতে পারে, কিন্তু আমি তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য জীবন দিতে পারি, তাই না? এই যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীতে এত অশান্তি কেন তৈরি হচ্ছে এই সময়ে এসে কিংবা যখনই ছিল, সেটির প্রধানতম কারণ হচ্ছে আমরা চাই যে পৃথিবীর সকল মানুষ আমার মতো করে চিন্তা করুক। আমার চিন্তার বাইরে কেউ চিন্তা করতে পারবে না। আমার মতো করে ভাবতে হবে সবাইকে। আমার ভাবনার বাইরে কোনো ভাবনা থাকতে পারবে না। যখনই কেউ আমার মতের সঙ্গে মিলবে না যার মত, তখনই আমরা তার প্রতি সংক্ষুব্ধ হয়ে উঠি। কিন্তু তাই কি হওয়া উচিত? একটা জিনিস সবাই আমরা যদি এভাবে ভাবি যে পৃথিবীতে যদি মানুষের ভাবনায় এত বৈচিত্র্য না থাকতো, তাহলে পৃথিবীতে এত বৈচিত্র্যময় আবিষ্কার হতো। যদি সকলেই শুধু ভাবতেন যে আমি একজন কার্ডিওলজিস্ট হব, তাহলে চোখের অসুখ হলে আমরা কোথায় যেতাম? আমাদের যদি তখন হাত পা ভেঙে যেত, আমরা কার কাছে যেতাম? আমাদের দাঁতের অসুখ হলে আমরা কার কাছে যেতাম? আমাদের ক্যান্সার হলে আমরা কার কাছে যেতাম? এই যে পৃথিবীতে মানুষ ভিন্ন ভিন্ন বিষয়ে কৌতূহলী হয়েছে, ভেবেছে, এ কারণে চিকিৎসা বিজ্ঞানে এত বৈচিত্র্যময় সব স্কুলিং হয়েছে, যার ফলে একজন মানুষ এই বৈচিত্র্যময় ভাবনার কারণে উদ্ভাবিত সেই চিকিৎসা বিজ্ঞানের নানান পরিসরের কাছে তার রোগ নিরাময়ের জন্য যেতে পারেন। দেখুন, পৃথিবীতে যদি এরকম হতো যে সকলেই শুধু ভাবতো যে সে সাবমেরিন আবিষ্কার করবে কিংবা সে সাইকেল আবিষ্কার করবে, তাহলে কখনো এরোপ্লেন আবিষ্কার হতো না। হতো না। তার মানে কি, মানুষের ভাবনা ছিল অনেক বৈচিত্র্যময়, তারা অনেক কৌতূহলী হয়ে উঠেছিল। কিন্তু সকলে যদি শুধু একই ভাবনায় একই জায়গায় স্ট্রিক্ট হয়ে থাকতো, তাহলে এত বৈচিত্র্যময় উদ্ভাবনী সব বিষয়ের সঙ্গে আমরা পরিচিত হতে পারতাম না। পৃথিবী একটা জায়গায় স্টাক হয়ে থাকতো, এখানে আসতে পারতো না। এই যে আমাদের দেশে আমরা বলি না ষড়ঋতুর দেশ, এটাও কিন্তু একটা দারুণ বৈচিত্র্যময়তা। চিন্তা করেন তো যে আমাদের বছর ব্যাপী শুধু শীতকাল, বসন্তে ফুল ফুটছে না, পাখি গাইছে না, ফসল ফলছে না, তখন কি আমাদের ভালো লাগতো? ভালো লাগতো না। কিন্তু আমাদের পৃথিবীটা এত সুন্দর কারণ আমাদের শীতের যেই শূন্যতা, যে হাহাকার, যে পাতা ঝরার দিন, তারপরে বসন্ত আসে, চারদিকে ফুলে ফুলে রঙিন হয়ে ওঠে,
তাই না? বাংলাদেশের বর্ষা পৃথিবীর সবচেয়ে সুন্দর বর্ষা বলে আমার মনে হয়। কিন্তু সেই বর্ষা যদি বছর ব্যাপী চলতে থাকতো আমাদের ভালো লাগতো? লাগতো না। তার মানে কি, প্রকৃতি থেকে সকল কিছুতেই বৈচিত্র্যময়তা দরকার আছে। তার মানে মানুষের ভাবনার জগতেও বৈচিত্র্য থাকবে। এ কারণেই পৃথিবী সুন্দর। এ কারণেই পৃথিবীতে এত এত ধরনের আবিষ্কার হয়েছে, চিন্তার বিকাশ ঘটেছে, সভ্যতা বিকশিত হয়েছে। আমাদের ভাবনা আমাদের মতাদর্শের সঙ্গে কনফ্লিক্ট হতে পারে, কিন্তু সেটা আমরা কি করব? কেউ যদি আমার ভাবনার সঙ্গে না যায় এরকম কোনো বিষয়ে কথা বলে, আমরা তখন আমাদের ভাবনা দিয়ে সেটিকে কাউন্টার করতে পারি, কিন্তু আঘাত করে না। সেটি সকল ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে মানুষের সঙ্গে যদি মতবিভেদ অনুভব করে সেটি সে তার লেখার মধ্য দিয়ে, বলার মধ্য দিয়ে প্রকাশ করবে। এই জায়গাটিতে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের একটি বিশাল ভূমিকা রয়েছে। খানিক আগে উপস্থাপিকা আমার একটি কবিতার লাইন বলেছিলেন, সেখানে আমি লিখেছিলাম, নিভে গেলে আলো জ্বেলে দিও মন। খুব ছোট্ট একটা কথা, নিভে গেলে আলো জ্বেলে দিও মন। আমাদের চারদিকে তো আলো নিভে আসছে এরকম মনে হচ্ছে, তখন আমাদের কি করতে হবে? আমাদের মন জ্বেলে দিতে হবে। আর যখন মন জ্বেলে দেওয়া যায় তখন কি হয়? তখন সূর্য না উঠলেও আর কোনো ক্ষতি নাই। মনের চেয়ে বড় সূর্য কি আর পৃথিবীতে আছে? নাই। তাহলে সেই সূর্যের চেয়েও জাজ্বল্যমান মনের অধিকারী মানুষগুলো কারা? আমরা, আপনারা। এই অনুভূতিগুলো, এই যে অহিংস অনুভূতিগুলো, ভালোবাসার অনুভূতি, প্রেম, আমি বিশ্বাস করি পৃথিবীকে একটা জিনিস দিয়ে জয় করা যায়, সেটি পারমাণবিক অস্ত্র নয়। এখন সকলেই পারমাণবিক অস্ত্র কিংবা আরো বেশি অত্যাধুনিক অস্ত্র তৈরির প্রতিযোগিতায় নেমেছে। তারা পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি হবে। কিন্তু আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি হতে পারে সে, যে ভালোবাসতে পারে। ভালোবাসার যে বড় কোনো অস্ত্র আর পৃথিবীতে আছে? নাই। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে আমরা সেই ভালোবাসার অস্ত্রের চর্চা না করে আমরা মারণঘাতী অস্ত্রের চর্চা করছি। কিন্তু এই সময় আমাদের হাল ছাড়লে হবে না। আমাদের কি করতে হবে? আমাদের আরো বেশি ভালোবাসা ছড়িয়ে দিতে হবে। আর সেই ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য এইখানে যে মানুষগুলো উপস্থিত হয়েছে তারাই হতে পারেন আমাদের এই ভালোবাসা ছড়িয়ে দেওয়ার যুদ্ধের সবচেয়ে বড় যোদ্ধা, তাই না? আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের ঘরে যে শিশু সন্তানটি রয়েছে, যে ছোট ভাইটি রয়েছে, যে বন্ধুটি রয়েছে, যে সঙ্গীটি রয়েছে, তার মধ্যে এই ভাবনাগুলো আপনারা ছড়িয়ে দেবেন, এই অনুশীলনটি ছড়িয়ে দেবেন যে প্রতিহিংসা পরায়ণতা, অসহিষ্ণুতা, জিঘাংসায় বশবর্তী হয়ে অন্যের গলা চেপে ধরা, সহিংস হয়ে ওঠা কখনোই পৃথিবীকে একটি শান্তির তীর্থভূমিতে পরিণত করতে পারবে না। এটি পারবে কবিতা, গান, গল্প, তাই না? কবিতা নিয়ে আমি একটু কথা বলি, যেহেতু কবিতা উৎসব এটি। আপনারা সকলেই কবিতা লিখছেন, আমার অনেক কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু সঙ্গত কারণে সেই ইচ্ছেটা এই মুহূর্তে কিছুটা ম্রিয়মাণ হয়ে আছে। কবিতাকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সেই ভাষা। আমি বারবার ভাবছি যে আমাকে বলতে আসছে যে আপনার সময় শেষ, আপনি নেমে যান। আচ্ছা, একটু যদি আপনারা একটু কথা না বলেন আমাদের। আমরা এখানে যারা বাড়তি আছে একটু নামি। কবিতাকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন এটি হচ্ছে সেই ভাষা যেখানে কথার চেয়েও অনুভূতি অনেক বেশি প্রবল, তাই না? কবিতায় কথার চেয়েও অনুভূতি অনেক বেশি প্রবল। কবিতা নিয়ে আমার অনেক ধরনের অনুভূতি আছে, যেহেতু কবিতা পুরোটাই হচ্ছে অনুভূতির গল্প। ছোটবেলায় ক্লাস 3 বা 4 আমার স্কুলের পাঠ্য বইতে একটি কবিতা ছিল,
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আপনারা সবাই পড়েছেন। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, তাই না? আমি নজরুলকে পড়েছি, কিন্তু নজরুলের এই কবিতার দুটো লাইন আমি বুঝতে পেরেছি আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন। বিষয়টা কি অদ্ভুত না? যে ক্লাস 3-তে আমার বইতে যে কবিতা ছিল সেই কবিতার লাইন আমি উপলব্ধি করেছি ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয়েছি তখন। এই কবিতায় দুটো লাইন আছে। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, তাই না? হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবে রেগে, বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো, আমরা যদি না জাগি মা সকাল হবে না তো। কি আবার একটু, হয়নি সকাল তাই বলে সকাল হবে না গো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে জাগলে পরে, তোমার ছেলে ভুলে পড়ে রাগ হবে তবে। এই যে দুটো লাইন, এই দুটো লাইনের গভীরতা আমরা আসলে উপলব্ধি করতে পারি কিনা আমি জানি না। আপনারা খেয়াল করে দেখেন, এখানে একটা কথা বলা হয়েছে যে আমরা যদি না জানি মা কেমনি সকাল হবে, তোমার ছেলে যদি জাগে তারপরে সকাল হবে। এই কথাটা কিন্তু অনেক গভীর একটা কথা। সেটা হচ্ছে ধরেন সূর্য উঠলো, আমরা তো জানি যে সূর্য উঠলেই সকাল হয়, তাই না? কিন্তু ধরেন সূর্য উঠলো, আলোয় ঝলমল করে উঠলো পৃথিবীর চারপাশ, পুরো পৃথিবী, কিন্তু আমরা সবাই ঘুমিয়ে আছি। তাহলে কি সেটি সকাল হবে? হবে না। কিন্তু ধরেন রাত দুপুর ঘুটঘুটে অন্ধকার, কিন্তু পৃথিবীর সকল মানুষ জেগে গেল, তখন কি ওই ঘুটঘুটে অন্ধকারের সময়টাই কি সকাল? তার মানে সূর্য উঠলেই সকাল হয় এই কথা সত্যি না, আলো জ্বাললেই অন্ধকার দূর হয় সেটি সত্যি না। আমরা যদি একটা ঘরের মধ্যে 5,000 10,000 ওয়াটের হ্যালোজেন লাইট জ্বালিয়ে দেই, কিন্তু সেই ঘরের মধ্যে বসে থাকা মানুষগুলো প্রবল অন্ধকারের চিন্তায় ডুবে থাকা, তাহলে সেখানে কি আলো জ্বলবে? জ্বলবে না। কিন্তু একটা অন্ধকার ঘরেও যদি আলোর মশাল নিয়ে মনের ভেতরে অনেকগুলো মানুষ থাকে, তাহলে সে অন্ধকার ঘরটিও আলোকিত হয়ে উঠবে। গতকাল থেকে আমার একটা লেখার কথা আমার খুব মনে পড়ছিল। আমি লিখেছিলাম, যে মেলে না চোখ, যে জানে না জানবার বাকি আরো ঢের, তার কাছে হিসেব সহজ পাপ পুণ্যের। যে মগজে পুষে রাখে ঘৃণা, মনের দরজা আটে খিলে, কি লাভ সূর্য তার চোখে ঠেসে দিলে। দেখেন, যে মেলে না চোখ, যে জানে না জানবার বাকি আরো ঢের। আমরা খুব দ্রুতই কোনো একটা বিষয়ে সিদ্ধান্তে পৌঁছে যাই, এটা সত্য, এটা মিথ্যে, এটা সঠিক, এটা ভুল, বা আমি সঠিক। সেখানে বলা হয়েছে, যে মেলে না চোখ, যে জানে না জানবার বাকি আরো ঢের, তার কাছে হিসেব সহজ পাপ পুণ্যের। যে মগজে পুষে রাখি ঘৃণা, মনের দরজা আটে খিলে, কি লাভ সূর্য তার চোখে ঠেসে দিলে। যে মনের দরজা বন্ধ করে রাখে, মগজে ঘৃণা পুষে রাখে, তুমি যদি তার চোখে সূর্য ঠেসে দাও তাতেও লাভ নেই। যে জেনেছে মন, যে জেনেছে আলো মানে ভাবনার ঘ্রাণ। খেয়াল করেন, যে জেনেছে মন, যে জেনেছে আলো মানে ভাবনার ঘ্রাণ, তার কাছে রয়ে যায় সূর্যের প্রাণ। যে জেনেছে আলো মানে ভাবনার ঘ্রাণ, তার কাছে রয়ে যায় সূর্যের প্রাণ। যে হৃদয় আলো, যে জেনেছে আলো ফোটে মানুষ ফুটিলে। যে জেনেছে মন, যে জেনেছে আলো মানে ভাবনার ঘ্রাণ, তার কাছে রয়ে যায় সূর্যের প্রাণ।
যে হৃদয়ে আলো, যে জেনেছে আলো ফোটে মানুষ ফুটিলে, কি ক্ষতি সেখানে কভু সূর্য না উঠিলে। যে হৃদয়ে আলো, যে জেনেছে আলো ফোটে মানুষ ফুটিলে, কি ক্ষতি সেখানে কভু সূর্য না ফুটিলে। এ আধার পৃথিবীর মানুষই শেখালো, মানুষই মূলত আধার, মানুষই আলো, তাই না? এ আধার পৃথিবীর মানুষই শেখালো, মানুষই মূলত আধার, মানুষই আলো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি আধার হব নাকি আলো হব? সেই সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। আধার হলে আমার কোনো কথা নেই, আধারের আসলে কোনো দায় নেই। আমরা আমাদের চারপাশে দেখতে পাই আধার আসলে যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু যদি আমরা আলো হতে চাই তাহলে আমার কথা আছে, আলোর কিন্তু দায় আছে। আলোর দায় হচ্ছে আলোকিত করা। শুধু আলোকিত করাই না, একটা দিয়াশলাই দিয়ে কি করা যায়? পুরো পৃথিবী আলোকিত করে দেওয়া যায়, তাই না? সুতরাং আমরা যারা এখানে আছি, এসেছি, আমার ধারণা আমরা আলোর মানুষ। সো আমি বলবো যে এই কবিতার মধ্যে দিয়ে আজকে এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন, যিনি আয়োজন করেছেন, তার প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা এবং ভালোবাসা। তিনি একজন আলোকিত মানুষ এবং তিনি এই যে আপনাদেরকে নিয়ে একটা আলোর মিছিল তৈরি করবেন এবং সেই আলোর মিছিল একটা সময় গিয়ে পুরো বাংলাদেশকে আলোকিত করে ফেলবে। সেই বিশ্বাসটা আমরা রাখতে পারি না? রাখতে পারি? তাহলে আমরা সেই বিশ্বাসে বলিয়ান হয়ে এই আলোর মিছিলে আলোকিত করে ফেলবো পুরো পৃথিবী। কবিতা নিয়ে কথা বলতে গিয়ে আমি মনে হয় একটু বেশি সময় নিয়ে নিচ্ছি। আমি আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিই নাকি? আপনারা খুব বোর হচ্ছেন মনে হয়। আচ্ছা, বলবো আর একটু? আমি একটু কবিতা নিয়ে তাহলে, যেহেতু কবিতা উৎসব, সেহেতু একটু কথা বলি। সেটা হচ্ছে শিল্প এবং সাহিত্য নিয়ে আমরা নিশ্চয়ই অনেক পড়াশোনা করি। এই পড়াশোনা করতে গিয়ে আমার এক ধরনের উপলব্ধি হয়েছে। সেই উপলব্ধি হচ্ছে আমরা কেউ কেউ আমাদের পাঠকে শুধুমাত্র পাঠোভ্যাস এবং পড়াশোনাকে আমরা একমাত্র মানদণ্ড ভাবি আমাদের লিখবার ক্ষেত্রে। যখন কেউ লেখালেখি করে তখন আমরা তাকে প্রশ্ন করি যে তোমার পড়াশোনার পরিসর কতটুকু। কিংবা কেউ যখন আমাদের কাছে জিজ্ঞেস করে যে আমি লেখালেখি করতে চাই, আমি কি করলে লেখক হতে পারবো, আমাকেও জিজ্ঞেস করে। তো আমি তখন জিজ্ঞেস করি, একটা পাল্টা প্রশ্ন করি যে এই প্রশ্ন যখন তুমি অন্য কারোর কাছে করেছো, সে তোমাকে কি বলেছে? তখন সে বলেছে যে তোমাকে অনেক পড়তে হবে, তাই না? প্রচুর পড়তে হবে লিখতে হলে। তো তখন আমি একটা উদ্ভট প্রশ্ন করি, পাল্টা প্রশ্ন। সেটি হচ্ছে যে পৃথিবীতে তো এরকম অসংখ্য মানুষ আছে যে হাজারখানেক বই পড়েছে কিন্তু একটা অক্ষরও লিখতে পারে নাই, আছে না? তাহলে এর কনসিকুয়েন্স কি দাঁড়ালো? যে লেখালেখির জন্য পড়ার দরকার নাই? তা কিন্তু না। পৃথিবীতে যেই মানুষটা প্রথমে লিখেছেন তিনি হয়তো কোনো লেখা বই না পড়েই লিখেছেন, তাই না? তার মানে কি এই যে বই পড়ার দরকার নেই লেখার জন্য? তা না। আমার কাছে মনে হয় লেখার জন্য আমাদের আসলে কাগজে লেখা বই পড়া যতটা জরুরি, তার চেয়েও আরো বেশি জরুরি আরো একটা বই পড়া। আপনারা কেউ বলতে পারেন সেই বইটা কি? জীবন। জীবনের চেয়ে বড় বই আর পৃথিবীতে আছে? নাই। জীবনের চেয়ে বড় বই পৃথিবীতে নাই। এখন ধরেন আমরা যখন একটা কাগজের লেখা অক্ষর শব্দের বই পড়ি, মুদ্রিত একটা বই পড়ি, সেই বই পড়ার জন্য আমাদের কি দরকার হয়? ভাষা জানা দরকার হয় না? ব্যাকরণ জানা দরকার হয়, শব্দ অক্ষর জানা দরকার হয়। তাহলে তো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের জীবনের বই পড়বো, সেই জীবনের বই পড়তে হলেও তো ভাষা, বাক্য, ব্যাকরণ এগুলো দরকার হবে না? তাহলে সেই জীবনের বই পড়ার ভাষা, বাক্য, ব্যাকরণ, শব্দ আসলে কি? আমাদের কি? আমাদের অনুভূতি প্রবণতা, আমাদের সংবেদনশীলতা, আমাদের পর্যবেক্ষণ শক্তি, তাই না? তাহলে সবার আগে আমরা যখন লিখবো আমাদের দরকার হচ্ছে একজন সংবেদনশীল মানুষ হয়ে ওঠা, একজন পর্যবেক্ষক হয়ে ওঠা।
আমি লেখালেখিকে বলি চিৎকার করার মতো ব্যাপার। আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন আমরা কি করি? আমরা হোঁচট খাই। আমরা হোঁচট খাই যখন, তখন আমাদের ব্যথা লাগে। ব্যথা হলে আমরা চিৎকার করি না? ছেলেরা বলে ও মা গো, আর মেয়েরা কি বলে? আউচ। মেয়েরা বলে আউচ, আর ছেলেরা বলে ও মা গো, তাই না? এই যে ব্যথা পাওয়ার পরে আমরা সেটি প্রকাশ করছি, আমাদের বেদনা, এই প্রকাশটা আমরা করছি কেন? কারণ হচ্ছে ওই যন্ত্রণাটা আমরা নিজেদের মধ্যে সহ্য করতে পারছি না। লেখা হচ্ছে ওই চিৎকার। আমরা যখন আমাদের হৃদয়ের সবচেয়ে গভীরতম অনুভূতি কোনো একটা ঘটনা দ্বারা আহত হয়, আন্দোলিত হয়, আনন্দিত হয়, বেদনার্ত হয়, তখন আমরা সেই অনুভূতিটা প্রকাশ করি আমাদের লেখার মধ্য দিয়ে। অর্থাৎ এই যে আমাদের ভেতরের অনুভূতি, সেই অনুভূতি বা সেই সংবেদনশীলতা হচ্ছে আমাদের জীবন পাঠ, পাঠের ব্যাকরণ, ভাষা, শব্দ। কিন্তু সেই অনুভূতিটায় যে আহত হয়ে যে চিৎকারটি করছি, সেই চিৎকারটি হচ্ছে আমরা বই পড়ে, কাগজের বই, ব্যাকরণ, শব্দ, ভাষা জেনে সেটি কতটা সুললিতভাবে প্রকাশ করতে পারবো, নান্দনিকভাবে প্রকাশ করতে পারবো, সেটির মাধ্যম। অর্থাৎ আমরা যে অনুভূতি অনুভব করছি সেটি হচ্ছে আমাদের জীবন পড়বার যে সংবেদনশীলতা সেটি, কিন্তু সেটি প্রকাশ করার জন্য আমাদের আসলে বই পড়া দরকার, কাগজের বই পড়া দরকার। আর না হলে আমাদের সেই চিৎকারটা হবে কি কর্কশ, চিৎকারটা হবে কি কর্কশ বা তারস্বরে চিৎকার। সুতরাং আমাদের জীবনের বই পড়বার জন্য অনুভূতি যেমন দরকার, তেমনি সেই অনুভূতি প্রকাশের জন্য কাগজের বইও পাঠ করা দরকার। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে অনুভূতিটি প্রকাশ করব সেটি আসলে আমার পাঠক বুঝতে পারবেন কিনা। আমাদের অনেকেরই আছে না যে আমরা ধরেন মঞ্চে দাঁড়িয়ে হাত টাত নাড়িয়ে অনেক জোকস বলি, কৌতুক, অনেক কমেডিয়ানরা বলে না, কিন্তু দেখা গেলো দর্শক খুব গম্ভীর মুখে বসে আছে, তারপরে একটু পরে জিজ্ঞেস করতেছে একটু বলে দেন না কোন জায়গায় হাসতে হবে। বলে না এরকম? অনেকে দেখবেন এরকম করে জোকস বলে, কিন্তু আমরা বুঝতে পারি না যে কোথায় হাসতে হবে। কিন্তু আবার অনেকেই আছেন তিনি খুব গম্ভীর মুখে এমন এমন কথা বলে যে শুনে হাসতে হাসতে আমাদের পেটে খিল লেগে যায়, হয় না? তার মানে কি, ওই যে মানুষটা বলছেন তিনি কিভাবে বলবেন, তিনি কিভাবে কমিউনিকেট করবেন, কানেক্ট করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। রোলা বার্থ নামে একজন বিশ্ববিখ্যাত তাত্ত্বিক আছেন, ফরাসি তাত্ত্বিক। উনি একজন লেখককে বলেছিলেন যে একজন লেখক যখন একটা লেখা লেখেন তখন আসলে ওই লেখকের মৃত্যু ঘটে, যখন সেই বইটি পাঠকের কাছে যায় তখন। উনি এটিকে বলেছিলেন ডেথ অব দ্য অথর, অর্থাৎ লেখকের মৃত্যু। তিনি বলেছিলেন দ্য বার্থ অফ আ রিডার অ্যাট দ্য কস্ট অফ দ্য ডেথ অফ দ্য অথর। মানে একজন লেখক, একজন পাঠকের জন্ম হয় মূলত একজন লেখকের মৃত্যুর মধ্য দিয়ে। কিন্তু সেটি কিভাবে? সেটি হচ্ছে আমরা যখন ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের, আমরা যখন ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম বা এখনো যারা পড়েন, আমরা প্রশ্নে পরীক্ষায় আসতো না ব্যাখ্যা, যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, কুলে একা বসে আছে নাহি ভরসা, আলোচ্য অংশটুকুতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো। আমরা ব্যাখ্যা করে লিখে আসতাম, কিন্তু আসলে আমাদের জিজ্ঞেস করা উচিত ছিল, প্রশ্ন করা উচিত ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন সেটা আমি কি করে বুঝবো, তাই না? উনি তো আমাকে বলেন নাই উনি কি বুঝিয়েছিলেন। এই যে একটা ভুল শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা বেড়ে উঠি, সেটি কিন্তু আমাদের সৃষ্টিশীলতাকে রুদ্ধ করে দেয়। প্রশ্নটি করা উচিত ছিল যে আলোচ্য অংশটুকুতে কবি কি বুঝিয়েছেন সেটি না, তুমি কি বুঝেছো সেটি লেখো, তাই না? তাই তো হওয়া উচিত ছিল। রোলা বার্থ এই কথাটি বলেছেন, একটা টেক্সট যখন পাঠকের কাছে যায় তখন সেটি আসলে পাঠকের হয়ে যায়। লেখক কোন অভিজ্ঞতা থেকে, কোন উপলব্ধি থেকে, কোন বোধ থেকে সেটি লিখেছেন সেটি বোঝার দায় আসলে পাঠকের নাই। ফার্দিনান্দো সোসিউর নামে একজন ভাষাবিদ ছিলেন, সুইস ভাষাতাত্ত্বিক। উনি দুটি ভাষা কিভাবে তৈরি হয় সেটির দুটি টার্ম ব্যবহার করেছিলেন। একটি হচ্ছে সিগনিফায়ার, আরেকটি হচ্ছে সিগনিফাইড। উনি বলেছেন যে ভাষা মূলত নির্মিত হয় চিহ্নের মধ্য দিয়ে, চিহ্ন, ধ্বনি, ঠিক আছে, সিম্বল, সিগনিফায়ার। একটু মন দিয়ে শুনলে আমার মনে হয় আপনারা আমার সঙ্গে কমিউনিকেট করতে পারবেন। তার আগে একটা ছোট্ট ঘটনা বলে নিই। ছোটবেলায় আমার এক কাজিন ছিল, মেয়ে কাজিন, দেখতে খুব রূপবতী। রূপবতী মেয়েদের কি হয়, তাদের চারপাশে প্রেম প্রত্যাশী পুরুষের কিন্তু অভাব হয় না।
তো ওনাকে প্রচুর ছেলেরা চিঠি লিখতেন। তা আমি খুব ছোট ছিলাম বয়সে। তো উনি প্রায় সেই চিঠিগুলো আমাকে দিয়ে পড়াতেন। তো একদিন উনি একটা ছেলেকে খুব পছন্দ করতেন, কিন্তু সেই ছেলেটার ওনাকে চিঠি লেখেন না, অন্য সবাই লেখেন। তো একদিন সেই ছেলেটি ওনাকে চিঠি লিখছে। উনি তো খুবই আনন্দিত হওয়ার কথা, কিন্তু আমি দেখলাম উনি খুবই মন খারাপ করে আমাকে চিঠিটা দিয়ে বললেন যে, দেখ ছেলেটা কি লিখেছে। আমি বললাম, কি লিখেছে? বললো, ছেলেটা লিখেছে, যতদিন এই পৃথিবী টিকে থাকবে তোমাকে আমি 33 দিন ভালোবাসবো। তার খুবই মন খারাপ হয়ে গেল যে 33 দিন ভালোবাসবে, কি ধরনের কথা। এবং সে খুবই ক্ষিপ্ত হয়ে গেল সে ছেলের উপর। তো আমি চিঠিটা অনেকক্ষণ দেখলাম। দেখার পর আমি বললাম যে, আপু, উনি আসলে 33 দিন লেখে নাই, উনি লিখেছেন ততদিন, কিন্তু ভুলে মাত্রা দিতে ভুলে গেছে। তখন হয়ে গেছে কি, এই পৃথিবী যতদিন টিকে থাকবে তোমাকে আমি ততদিনের বদলে হয়ে গেছে 33 দিন ভালোবাসবো। প্রেম তো ভেঙে গেছে। এর কারণ কি? কারণ হচ্ছে ওই ভদ্রলোকের মাত্রা জ্ঞান ছিল না, এবং ভদ্রলোক হচ্ছে মনোযোগ দিয়ে চিঠি লেখেননি। অথবা এই জন্য জীবনে আমরা যখন কোনো কথা শুনবো, কাজ করবো, সেখানে মনোযোগ দেওয়াটা খুব জরুরি, না হলে আমাদের ততদিন কিন্তু 33 দিন হয়ে যাবে, তাই তো? আচ্ছা, ফার্দিনান্দ সোসির বলেছিলেন যে কিভাবে ভাষা নির্মিত হয়, কিভাবে ভাষা একজনের সঙ্গে আরেকজনের ভাষা কানেক্টেড হয়। সেটি হচ্ছে সিগনিফায়ার। হচ্ছে কি সিগনিফায়ার? হচ্ছে আমরা শব্দের মধ্য দিয়ে, যে চিহ্নের মধ্য দিয়ে এক ধরনের সংকেতক তৈরি করি, সংকেত তৈরি করি। কিরকম? যেমন ধরেন, আমরা যদি বলি গাছ, ঠিক আছে, তখন আপনাদের কল্পনার জগতে কি ভেসে ওঠে? সবুজ পাতা, ডাল, কাণ্ড, এরকম একটা ইমেজ আপনাদের কল্পনায় তৈরি হয়ে ওঠে না গাছ? এখন যদি আমি বলি গোলাপ ফুল গাছ, তাহলে কিন্তু আপনাদের মাথায় আবার আর একটা গাছের শেপ ভেসে ওঠে। এখন আমি যদি বলি কাঁঠাল গাছ বা আম গাছ, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের মাথায় আলাদা আলাদা ইমেজ তৈরি করছে, রাইট? এখন আমি যদি বলি আপনাকে তেরেকুম ওয়া, আপনার মাথায় কি কোনো ধরনের ইমেজ ভেসে উঠবে? উঠবে না। এখন ধরেন এটি কোনো একটা ভাষায় আম গাছ, কিন্তু আপনার মাথায় কিন্তু সেই ইমেজটি ভেসে উঠছে না। কারণ হচ্ছে আপনি যে ভাষা বা যে সামাজিক প্রক্রিয়ার মধ্যে বেড়ে উঠেছেন, সেখানে আসলে এটির সঙ্গে আপনার পরিচিত কোনো ইমেজের কোনো সম্পর্ক নাই, সম্পৃক্ততা নাই। তো ফার্দিনান্দ সোসুর বলেন যে ভাষা মূলত চিহ্ন বা নির্দেশক বা সংকেতক। এটি আসলে কি করে? এটি হচ্ছে সামাজিকভাবে নির্মিত অর্থময়তার সঙ্গে এক ধরনের সম্পর্ক তৈরি করে, অর্থ প্রকাশ করে, তাই না? এটি সিগনিফাইড করে। উনি বলেন সিগনিফায়ার এবং সিগনিফাইড। এখন ধরেন এখানে এই যে দুইটা শাড়ি আছে, এই দুইটা শাড়িতে আমি একটু আরো সহজ করে ব্যাখ্যা করি। এই শাড়িতে যারা বসে আছেন তারা, এখানে ধরেন আমি একটা টেবিল বসালাম, টেবিলের উপরে আমি একটা কেক রাখলাম, কতগুলো বেলুন রাখলাম, একটা চাকু রাখলাম, মোমবাতি জ্বালালাম। এখন এই মানুষগুলো হচ্ছে জন্মদিনের পার্টি উদযাপনের সঙ্গে সম্পৃক্ত। তারা জানেন যে জন্মদিনের পার্টি আসলে কেমন হয় বা কিভাবে উদযাপিত হয়, কিন্তু এই অংশের মানুষ কখনো কোনোদিন জন্মদিনের পার্টি দেখেন নাই। এখন আমি হচ্ছে কি? আমি হচ্ছে এই পার্টিটা আয়োজক আমি। এখন আমি যদি বলি যে তুমি কি জানো এটা কি, ওরা বলবে যে জানি, এটা জন্মদিনের পার্টি হবে। আর এরা বলবে যে আমি তো জানি না। খেয়াল করে শোনেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এখন আমি যদি বলি যে তুমি কেন জানো না, তুমি হচ্ছে মূর্খ, উইথিন কোড, তুমি গ্রাম্য, তুমি অশিক্ষিত, তুমি জানো না কেন, তোমাকে জানতে হবে, তাহলে কি লাভ আছে? লাভ নেই। আমার যদি তাকে জানাতে হয়, তাহলে আমাকে এই অর্থময়তার সঙ্গে তাকে পরিচিত করতে হবে। সেই পরিচিত করার ভাষা হয় আমাকে আমার ভাষায় তাকে বোঝানোর সক্ষমতা আমাকে অর্জন করতে হবে, অথবা আমাকে তার ভাষায় কথা বলতে হবে। কিন্তু আমরা এমন এক ধরনের সাহিত্য রচনা করি আমাদের দেশে, যেই সাহিত্যের বেশিরভাগ কথাই আমাদের অডিয়েন্স আসলে উপলব্ধি করতে পারে না। কিন্তু আমরা নিজেদেরকে তখন ভাবি কি, আমি হচ্ছে অনেক কালজয়ী এক সাহিত্যিক, আমার ভাষা এতটাই উত্তরাধুনিক, পোস্ট মডার্ন, যে আমার এই ভাষা বোঝার সক্ষমতা আমার অডিয়েন্সের নাই। তার অডিয়েন্স হচ্ছে কি? অশিক্ষিত, মূর্খ। কিন্তু অডিয়েন্সকে অশিক্ষিত, মূর্খ বলার অথরিটি তো আমাকে কেউ দেয় নাই। দিয়েছে?
কে দিয়েছে, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে অথর। অথর শব্দ বলতে আমরা কি বুঝি? লেখক। অথর শব্দ আসছে ল্যাটিন অক্টার থেকে। আর অথরিটি, অথর যা নির্মাণ করেন সেটা হয়, অক্টর হচ্ছে যিনি সৃষ্টি করেন, অথর। আর অথর যা সৃষ্টি করেন, যে সৃষ্টির মধ্যে যে প্রভাব বিস্তার করেন সেটা হচ্ছে কি অথরিটি। তার মানে লেখার মধ্য দিয়ে আমরা আসলে কি করি? অথররা অথরিটি তৈরি করি। অথর মানে কিন্তু শুধু লেখক না, রাষ্ট্রও কিন্তু এক ধরনের অথর, মানে অথরিটি, তাই না? তো আমরা যে অথরিটি তৈরি করছি আমাদের লেখার মধ্য দিয়ে, সেগুলো কি হয়? সেগুলো হচ্ছে আমাদের পাঠককে এক ধরনের ভাবনা তৈরি করার জন্য বা ভাবনা ভাবার জন্য তাদেরকে নির্দেশ করা হয়। কিন্তু সেই ভাবনা তাদেরকে প্রভাবিত করার জন্য যেই ধরনের ভাষায়, যে ধরনের অনুভূতিতে, যে ধরনের ইঙ্গিত দিয়ে আমাদের তাদের কাছে পৌঁছানো দরকার, সেটা আমরা আমাদের লেখার মধ্য দিয়ে পারছি কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি এবার গিয়েছিলাম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা উদ্বোধন করতে। এই বইমেলার 35তম আসর ছিল এটি। এর আগে এটি সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার, হুমায়ুন আহমেদ স্যার, রফরানিসুজ্জামানরা উদ্বোধন করেছিলেন। আমি ছিলাম এটির ইতিহাসের সর্বকনিষ্ঠ উদ্বোধক। তো আমি সেখানে একটা কথা বলেছিলাম। আমি কথাটুকু বলে আমার এই দীর্ঘ বোরিং আলোচনা শেষ করছি সংক্ষিপ্ত সময়। তো আমি যখন স্টেজে উঠলাম, অনেক রথী মহারথীরা সেখানে ছিলেন। তো আমার হাত পা কাঁপছিল, আমি নার্ভাস ফিল করছিলাম, কারণ এই মানুষগুলোর সঙ্গে কখনো আমি সরাসরি কথা বলতে পারবো সেটি আমি ভাবিনি। অথচ সেখানে আমি ওই প্রোগ্রামের উদ্বোধক হয়ে বা প্রধান হয়ে গিয়েছি। তো আমি যখন বলেছিলাম যে আমার জন্ম হচ্ছে বাংলাদেশের মাদারীপুর জেলার কালকিনি থানার কয়ারিয়া গ্রামে, যে গ্রামে আমি জন্মেছি, সেখানে ইলেকট্রিসিটি ছিল না, রেডিও, টেলিভিশন, পত্রিকা কিছুই ছিল না। আমাদের ছোট্ট একটা ঘর ছিল, সেখানে কেউ বই পড়ার কোনো আবহ ছিল না, চারপাশে কেউ বই পড়তো না। তো আমার তখন সবচেয়ে জীবনের বড় স্বপ্ন ছিল আমি যদি কখনো ঢাকা শহরে যেতে পারি। কিন্তু ঢাকা শহরে যাওয়ার জন্য যে সক্ষমতা কিংবা সম্ভাবনার দরকার ছিল, সেটি আমার ছিল না। তো আমাদের বাড়িতে আড়িয়াল খাঁ নদী ছিল, নদী দিয়ে লঞ্চ যেত ঢাকায়। তো আমি একদিন কাদা দিয়ে সে লঞ্চের গায়ে আমার নাম লিখে দিলাম, সাদাত হোসাইন। তো একদিন পরে যখন ঢাকা থেকে সেই লঞ্চটি বাড়িতে ফিরলো, মানে আমাদের গ্রামের লঞ্চ ঘাটে ফিরলো, আমি তখন হাত দিয়ে ছুঁয়ে দেখলাম আমার নামটি এবং একটা অদ্ভুত শিহরণ অনুভব করলাম। আমার মনে হলো আমি না হলেও আমার নামটি ঢাকা শহর ঘুরে এসেছে। এর ঠিক 30 বছর পরে বা 25 বছর পরে সেই টিনটিনে আদুল গায়ের কিশোর ছেলেটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একটি বইমেলা উদ্বোধন করছে। এটি একটি অস্বাভাবিক ঘটনা, কিন্তু সেই অস্বাভাবিক ঘটনাটি বাস্তব হয়েছিল একটি মাত্র কারণে। সেই কারণটি হচ্ছে আমি একটা ভাষার লেখক হয়েছি। সেই ভাষাটির নাম বাংলা ভাষা। বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলা ভাষাভাষী মানুষকে আমি লিখে স্পর্শ করতে পেরেছিলাম, তাদের অনুভূতিকে অনুবাদ করতে পেরেছিলাম, তাদের অনুভূতির সেটি আমাকে তাদের কাছে পৌঁছে দিয়েছে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, বহু জায়গায়। এবং আমার কাছে মনে হয়েছে এই ভাষা ভালোবাসা হয়ে ওঠার সবচেয়ে বড় সেতু। এর চেয়ে বড় সেতু আর পৃথিবীতে নাই। সুতরাং সেই ভাষার প্রতি এবং সেই ভাষা যারা চর্চা করছেন তাদের প্রতি ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা করছি আপনারা যে আলোর মশাল নিয়ে, যে আলোর মিছিল নিয়ে ছুটছেন, তাতে পুরো বাংলাদেশ একদিন আলোকিত হবে এবং সেই আলোকিত যাত্রায় আমিও সামান্য একজন সহযাত্রী হিসেবে আপনাদের সঙ্গে থাকতে চাই। অসংখ্য ভালোবাসা, সবাই ভালো থাকবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে একটা আনুষ্ঠানিকতা আছে। আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে যদি আমার এই দীর্ঘ বোরিং বক্তৃতায় আপনারা অনেক বেশি বিরক্ত হয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন। আর আনুষ্ঠানিকভাবে এই কবিতা উৎসবের উদ্বোধন ঘোষণা করছি।